নমস্কার, শান্ত টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আবারও ভালো থাকুন অনুষ্ঠানে আমি দীপান্বিতা উপস্থিত আছি আপনাদের মাঝে। আশা করি সকলে ভালো আছেন। আজকে ভালো থাকুন অনুষ্ঠানে আমরা কথা বলবো যে আমাদের হার্ট ফেলিয়ার নিয়ে, হার্ট বিষয়ে বিভিন্ন বিষয় আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করব। ভালো থাকার জন্য আজকে আমাদের এই ভালো থাকুন অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর নীলাঞ্জন মজুমদার, যিনি কিনা আইএলএস হসপিটালে কর্মরত, ডিএম কার্ডিওলজি। নমস্কার স্যার, কেমন আছেন বলুন? নমস্কার, আছি ভালো। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। একদম একদম। প্রথমে আপনাকে পেয়েছি, বিভিন্ন বিষয়ে কথা বলবো। প্রথমে যেটা জানতে চাইবো যে হার্ট ফেলিওর, যে কথাটা আমরা প্রায়শই শুনতে পাই, হার্ট ফেলিওর আসলেটা কি? দেখুন, হার্ট হচ্ছে একটা চাঙ্ক অফ মাসল ফাইবার্স, মানে একটা বিভিন্ন মাসল ফাইবারের একটা সমষ্টি। এটার কাজ হচ্ছে ব্লাড পাম্প করা এবং ব্লাড রিসিভ করা। এই দুটোর মধ্যে যে কোনো একটার বা দুটোরই যদি ইম্পেয়ারমেন্ট হয় ফাংশানে, তাহলে যেই কন্ডিশনটার উৎপত্তি হয় সেটাকে বলি হার্ট ফেলিওর। যেমন ধরুন যে হার্ট ঠিকমতো করে ব্লাড পাম্প করতে পারছে না, তার ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন অর্গ্যানে রক্ত ঠিকমতো করে পৌঁছতে পারছে না, ব্রেনের ঠিকমতো করে রক্ত পৌঁছতে পারছে না, কিডনিতে রক্ত পৌঁছতে পারছে না, এবং হার্টের নিজস্ব রক্ত সঞ্চালনও ব্যাহত হচ্ছে। তো ওভারঅল যে একটা প্যাথোফিজিওলজিক্যাল সিনারিও হচ্ছে এটার অ্যাজ এ রেজাল্ট, ওটাকে আমরা বলি হার্ট ফেলিওর। অথবা এটাকে যদি অন্যভাবে দেখা যায়, যেমন ব্লাড পাম্প করছে ঠিকমতো করে, কিন্তু ব্লাডের রিসেপশন হচ্ছে কম হার্টে, সেই ক্ষেত্রেও যেই সিনারিওটা হয় ওটাকেও আমরা হার্ট ফেলিওর বলি। বিভিন্ন টাইপের হার্ট ফেলিওর এভাবে আমরা প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম অনুযায়ী ডেসক্রাইব করে থাকি। একটা জিনিস হচ্ছে একটা প্যারামিটার, ওটাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন, মানে পার বিট হার্ট কতটা অ্যামাউন্ট ব্লাড পাম্প করলো, সেটা মিনিমাম থাকতে হয় 55% অ্যান্ড অ্যাবাভ। ওটার নিচে হলে ওটাকে বলা হয় হার্ট ফেলিওর, আপনি ধরে নিতে পারেন। ওটা ছিল আগের কনসেপ্ট। এখনের কনসেপ্ট অনুযায়ী এটা যদি 40%-এর নিচে হয়, তাহলে ওটাকে বলা হয় হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, মানে ইজেকশন ফ্র্যাকশনটা কম। আচ্ছা, এটা যদি 50%-এর উপরে হয় কিন্তু তবুও যদি পেশেন্ট সিমটোম্যাটিক থাকে, তাহলে ওটাকে বলা হয় হার্ট ফেলিওর উইথ প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন। মানে এটার মানে হার্ট পাম্প করছে ব্লাড ঠিক অ্যামাউন্টেই, কিন্তু রিসিভ করতে পারছে না এনাফ অ্যামাউন্টে। এবং এই দুটোর মাঝখানে যদি হয়, ধরুন 40-49%-এর মধ্যে যদি থাকে ইজেকশন ফ্র্যাকশন, মানে পার বিট হার্ট কতটা ব্লাড পাম্প করছে, এটা যদি 40-49%-এর মধ্যে থাকে, ওটাকে বলা হয় মিড রেঞ্জ ইজেকশন ফ্র্যাকশন। ধরে নিতে পারেন এই দুটোর মাঝখানের সিনারিওটা যা হবে তা। এখন হার্ট ফেলিওরের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে উপরন্তু, সেটার কারণটা কি? দেখুন, হার্ট ফেলিওর নিজে একটা ডিজিজ নয় পারসে, এটা হচ্ছে বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের এন্ড রেজাল্ট আমরা বলতে পারি। মোস্ট কমন কারণ ইন্ডিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য এন্টায়ার গ্লোব, ওটা হচ্ছে গিয়ে করোনারি আর্টারি ডিজিজ, লোকে যেটাকে বলে থাকে হার্টে ব্লক। হ্যাঁ, অনেকে এনজিওপ্লাস্টি করিয়ে থাকে এটার কারণে, বা অনেকে মানে বাইপাস সার্জারিও করিয়ে থাকেন। হ্যাঁ, ওটা হচ্ছে ওটার মোস্ট কমন কারণ। তারপর বাকি কারণগুলো হচ্ছে যেমন সিস্টেমিক হাইপারটেনশন, যেটাকে আমরা সোজা বাংলায় বলি বিপির সমস্যা, মানে ব্লাড প্রেশারের সমস্যা। তারপরে আছে সুগারের সমস্যা যেমন ডায়াবেটিস। তারপরে আছে কোলেস্টেরল, স্মোকিং, এবং একটা কারণ যেটা আমরা প্রায়শই মানে নেগলেক্ট করি, ওটা হচ্ছে আমরা যে ফাস্ট ফুড খাই, ফাস্ট ফুডের প্রতি আমাদের আসক্তি। একদম, সেটা তো একেবারে ভীষণ একটা জ্বলন্ত উদাহরণ। দেখো, এমন কোনো নুক এন্ড কর্নার আগরতলা শহরের বাকি নেই যেখানে কোনো ফাস্ট ফুডের দোকান নেই। হ্যাঁ, আমরা আমাদের জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারছি না বলেই আলটিমেটলি উই এন্ড আপ হ্যাভিং হার্ট ফেলিয়ার। সেক্ষেত্রে কি একেবারে ধূমপানটা যেটা বললেন, সে মাস্ক যে ইউজ করাটা, যেটা করোনাকালীন খুব বেশি প্রচলিত হয়েছিল, এখন আবার মানুষ ভুলে গেছে, সেটা কি কিছুটা সম্ভব এই হার্ট ফেলিয়ার থেকে রক্ষা করার? না, একজন মানুষের শুধু একটাই রিস্ক ফ্যাক্টর থাকবে এমন তো কোনো কথা নেই। মনে করুন একজন মানুষ আছে পুরোপুরি স্ট্রিক্ট নন স্মোকার, কিন্তু উনি ফাস্ট ফুড খাচ্ছেন, ওনার বিপির প্রবলেম রয়েছে, সুগারের প্রবলেম রয়েছে, ওনার হতে পারে হার্ট ফেলিওর ইন দি লং রান। তাছাড়া রিসেন্ট স্টাডিতে জানা গেছে নন স্মোকার যারা, ওদেরও হার্ট ফেলিওরের একটা রিস্ক থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এয়ার পলিউশন। কেননা এয়ারের মধ্যে সালফার মলিকিউলগুলি ভাসমান থাকে, ওগুলো আমাদের ভেতরে গিয়ে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া করে এবং হার্টের পাম্পিং ফাংশনটাকে ডিস্ট্রয় করে ধীরে ধীরে। আচ্ছা, তার জন্য হতে পারে। এই হার্ট ফেলিওরের যে ট্রিটমেন্টগুলো, সেগুলো সম্পর্কে কিছুটা বলুন। হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট সাম্প্রতিককালে খুবই ইমপ্রুভ হয়েছে ইন্ডিয়াতে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আদার কান্ট্রিজ। তো প্রথমে আমরা যেটা করি সেটা আমরা দেখি যে পেশেন্টের যে হার্ট ফেলিওরটা হয়েছে,
তার আগে আমি একটু বলে নিই যে নিজের থেকে হার্ট ফেলিওরের সিমটম কি, মানে আচ্ছা, কোনো ঠিক। পেশেন্ট এসেই তো নিজে বলবে না যে আমার হার্ট ফেলিওর হয়েছে। একদম ঠিক। পেশেন্টের কমনেস্ট সিমটম হচ্ছে শ্বাসকষ্ট। পেশেন্ট বসে থাকলে আনইজি লাগতে পারে, বা সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় বা উঁচু জায়গায় ওঠার সময় হাঁফিয়ে যেতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যান্টিং, ওটা হতে পারে, বা বুকের মধ্যে একটা একটা চাপ চাপ ফিলিং, চূড়ান্ত আনইজিনেস এবং ফ্যাটিক, অল্পেতেই টায়ার্ড হয়ে যাওয়া। আগে কোনো একজন মানুষ যে কাজটা ইজিলি করতে পারতেন, স্বাচ্ছন্দ্যে করতে পারতেন, সেই কাজটা করতে ওনার এখন হাঁপিয়ে যেতে হচ্ছে। তাহলে ও সমস্ত কেসে আমাদের দেখতে হবে যে হার্টটা ঠিকমতো পাম্প করছে কিনা, অথবা পাম্প করলেও ঠিকমতো অ্যামাউন্টে ব্লাড রিসিভ করছে কিনা। এগুলো হচ্ছে হার্ট ফেলিওরের সিমটম। তারপর যদি হার্ট ফেলিওর আমরা ডিটেক্ট করি, তারপর আসছে ট্রিটমেন্টের প্রশ্ন। আচ্ছা, এই বিষয়ে আরেকটা কথা আমি বলতে চাইছি যে শ্বাসকষ্ট কিন্তু এটা হাঁপানি একটা রোগের কারণ হ্যাঁ, হতে হ্যাঁ। পারে। অনেকের আছে হালকা সর্দি কাশি হলেও হাঁপানি হচ্ছে, সেক্ষেত্রে কি করে মানুষ বুঝবে কোনটা ইয়েস, হার্ট এটা অ্যাটাক? খুব গুরুত্বপূর্ণ এবং ইমপ্রেসিভ প্রশ্ন। আমি বলে দিই, যারা স্মোক করেন, ক্রনিক স্মোকার বা চেইন স্মোকার, হাঁপানি রোগটা তাদের হয়। ওটাকে ইংরেজিতে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো সেক্ষেত্রে আমরা টেস্ট করে দেখি যে ওটা যে হাঁপিয়ে যাচ্ছেন, যে সেটা কি ডিউ টু ওই লাংসের প্রবলেম, নাকি হার্টের প্রবলেম, না দুটোই আছে পেশেন্টের। যদি দুটোই থাকে, দুটো অর্গ্যানকেই ট্যাকেল করতে হয়। যদি লাংসের প্রবলেম হয়, উই স্পেসিফিক্যালি ট্রিট দ্য লাং ডিসঅর্ডার। যদি হার্টের প্রবলেম হয়, তাহলে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। আচ্ছা, আমি আরেকটা কথা বলবো যে হার্ট অ্যাটাক, এটা কি হার্ট ফেলিওর? না, হার্ট অ্যাটাক তিনটে জিনিস আছে, যেটা সাধারণ মানুষরা অনেক সময় কনফিউজড হয়ে যান। হার্টের ব্লক এবং হার্ট ফেলিওর তিনটে পুরোপুরি আলাদা জিনিস। হার্টে ব্লক মানে, ধরুন আপনি একটা নতুন বাড়ি বানাচ্ছেন, বাড়ি বানানোর জন্য আপনার দুটো কানেকশন দরকার হয়, মেন কানেকশন। একটা হচ্ছে ওয়াটার কানেকশন এবং আরেকটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন। দুটোর মধ্যে যে কোনো একটাতে যদি ব্যাঘাত ঘটে, আপনার বাড়িতে আপনি স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবেন না। একদম। ঠিক আছে? তো আপনার সেই বাড়িটাকে যদি আপনি হার্ট মনে করেন, হার্টের জন্য যে ওয়াটার কানেকশন, ওটা হচ্ছে ব্লাড। ইলেকট্রিক্যাল কানেকশন হচ্ছে আপনার মেইন সুইচ, তা থেকে যা ইলেকট্রিক্যাল ওয়্যারিং বেরোলো ওগুলো। ব্লাড সাপ্লাই যদি বিঘ্নিত হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। ঠিক আছে? এবং ওটা হচ্ছে হার্টে ব্লক। সোজা বাংলায় বলি, মানে ব্লাড সাপ্লাইয়ে ব্লক হচ্ছে। ঠিক আছে? হার্টের ব্লক কি জিনিস, সোজা বাংলায় যেটা বলি, সেটা ইলেকট্রিক্যাল সাপ্লাই যদি বিঘ্নিত হয়। ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল সাপ্লাই বিঘ্নিত হলে আপনি ঠিকমতো করে লাইট জ্বালাতে পারবেন না, ফ্রিজ আপনার চলবে না, এসি বন্ধ হয়ে যেতে পারে, ফ্যান বন্ধ হয়ে যেতে পারে, মানে আপনার লাইফ ওয়ন্ট বি কমফোর্টেবল। সেটা হচ্ছে হার্টের ব্লক। সেক্ষেত্রে আমরা পেসমেকার ইউজ করে থাকি। আর হার্ট ফেলিওর হয় তখনই যদি হার্টের ব্লকটা অথবা হার্টে ব্লক, দুটোর মধ্যে যে কোনোটাই করতে পারে, সেটা যদি চূড়ান্ত বেশি হয়ে যায়, যে এমনই সিভিয়ার যে আপনার হার্ট ঠিকমতো করে ব্লাড পাম্প করতে পারছে না, যেটাকে আমি রোগীর সামনে আমি এই জেস্টারটা করি, অথবা ব্লাড পাম্প করতে পারলেও ঠিকমতো করে ব্লাড রিসিভ করতে পারছে না হার্ট, সেই ক্ষেত্রে সেই হার্ট ফেলিওর হয়ে যায়। আচ্ছা, মানে হার্ট অ্যাটাকের এক্সট্রিম ফর্ম হচ্ছে হার্ট ফেলিওর। আচ্ছা, এবার ট্রিটমেন্টগুলো সম্বন্ধে জানবো। ট্রিটমেন্টগুলো সম্পর্কে বলতে হলে আমাদেরকে প্রথমে স্ট্র্যাটিফাই করে নিতে হয়, এটা কি অ্যাকিউট হার্ট ফেলিওর না ক্রনিক হার্ট ফেলিওর। অ্যাকিউট হার্ট ফেলিওর মানে খুব শর্ট ডিউরেশনের মধ্যে শুরু হয়েছে, এটা মনে করুন 2-3 দিনের মধ্যে বা 1-2 সপ্তাহের মধ্যে শুরু হয়েছে, মানে 1-2 সপ্তাহের মধ্যে বা 2-3 দিনের মধ্যে কিছু একটা সিভিয়ার হয়েছে পেশেন্টের। ঠিক আছে? সেটা কি হতে পারে, খুব লিমিটেড কারণ আছে ওটা, যেমন হার্ট অ্যাটাক মোস্ট কমন কারণ। ঠিক আছে? যেটাকে ইংরেজিতে বা মেডিকেল টার্মে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা ইস্কিমিয়া। ঠিক আছে? ইনফার্কশন মানে ব্লাড পুরোপুরি যাওয়া বন্ধ হয়ে গেছে, ওই জায়গায় হার্টের একটা পার্টিকুলার পার্ট পুরো মরে গেছে। আর ইস্কিমিয়া মানে ব্লাড যাওয়া কমেছে, কিন্তু ওই জায়গাটার মুভমেন্ট কিছুটা রেস্ট্রিক্টেড আছে, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটা মরে যায়নি এখনও। ঠিক আছে? দুটো ক্ষেত্রে আমাদের অ্যানজিওগ্রাম করে যদি সিগনিফিক্যান্ট ব্লক থাকে, ওটাকে ট্যাকেল করতে হয়, মানে অ্যানজিওপ্লাস্টি করতে হয়। ওটা না পারলে বাইপাসে পাঠাতে হয় পেশেন্টকে। ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, যদি ক্রনিক হার্ট ফেলিওর মনে করুন অনেক দিন ধরে পেশেন্টের সিমটমটা আছে, 20 বছর 30 বছর পেশেন্টটা আগে থেকে ইগনোর করেছে, কেন যখন স্টার্টিংয়ে পেশেন্টটা এই সিমটমটা এক্সপিরিয়েন্স করছিল, ওটা ছিল খুবই মাইল্ড, পেশেন্ট ওটাকে ইগনোর করে অনেকে। ঠিক আছে? আরে কিছু হয়নি, আমি দেখে নেবো, গ্যাসের প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তো ধীরে ধীরে বয়সের কারণে ওটা বেড়ে যায়, বা একই সঙ্গে অন্য রিস্ক ফ্যাক্টর থাকলে এক্সপোনেনশিয়ালি বাড়ে। তো অ্যাট লাস্ট যখন পেশেন্ট আসে, তখন আমরা দেখতে পাই যে হার্টের সাইজটা বিশাল বড় হয়ে গেছে। যখন হার্টের সাইজটা বড় হয়ে যায়, এটার মানে এই নয় যে মাসল বাল্কিয়ার হলে যেমন মাসেলের পাওয়ার বেড়ে যায়, হার্টের সাইজ বড় হলে হার্টেরও পাম্পিং ফাংশন বেড়ে গেল। এই ধারণাটা পুরোপুরি ভুল। হার্টের সাইজ যখন বাড়ে, এটা বুঝে নিতে হবে আমাদের যে হার্টের পাম্পিং ফাংশন ধীরে ধীরে কমছে।
তাই এক্সট্রা ব্লাড অ্যাকোমোডেট করার জন্য হার্ট বেড়ে গেছে। এখন কামিং টু দ্য ট্রিটমেন্ট পার্ট, একিউট হলে সঙ্গে সঙ্গে পেশেন্টকে আমরা ভর্তি করি আইসিইউতে। একিউট হার্ট ফেলিওর ইজ এ ডেডলি সিনারিও। তো পেশেন্টকে আইসিইউতে ভর্তি করে তারপরে অক্সিজেন দিতে হয়, পেশেন্টের মাথার অংশটা উপরে করে রাখতে হয়, যেটাকে আমরা বলি প্রপড আপ পজিশন। তারপর অক্সিজেন দিতে হয়, এমন কিছু মেডিসিন আছে যেটা তড়িঘড়ি আমরা দিই যেন হার্টের ওপর লোড কম পড়ে। কী করে? এক্সট্রা ব্লাড ভলিউম আমরা কমিয়ে দিই, পেচ্ছাপের মাধ্যমে বাড়িয়ে দিই, বা ব্লাড প্রেশার যদি হাই থাকে ওগুলো কমিয়ে দিই, এগুলি করি। এবং এক্সট্রিম কেসে ইভেন ডায়ালিসিসও লাগতে পারে, কেননা এক্সট্রা ব্লাড ভলিউম যেটা আমাদের হার্ট ফেইলিং হার্ট মানে ট্যাকল করতে পারছে না, সেই ব্লাড ভলিউমটাকে কমানো হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকিউট হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট। ক্রনিক হার্ট ফেলিওরের ট্রিটমেন্টটা হচ্ছে গিয়ে পেশেন্টকে আমরা দেখি, আমরা ফাইন্ড আউট করি কেন পেশেন্টের এরকম হলো। অ্যাকিউট হার্ট ফেলিওরে আগে ট্রিটমেন্ট হয়, কেননা পেশেন্ট বাঁচলে তারপরে গিয়ে ওটা ট্রিটমেন্ট করব, ঠিক আছে, আনলেস এটা একটা হার্ট অ্যাটাক। ঠিক আছে, তারপর ক্রনিক হার্ট ফেলিওরে আমরা মেডিসিন দিই এবং সেই সঙ্গে আমরা বোঝার চেষ্টা করি কেন হয়েছে। মোস্ট প্রবাবলি পেশেন্টের বিভিন্ন ধরনের কোমরবিডিটিস থাকে, যেমন মনে করুন সুগার, হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের প্রবলেম বা কোলেস্টেরলের ইস্যু, এগুলি থাকে, এগুলোর ট্রিটমেন্ট চলতে থাকে। এবং রিসেন্টলি অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট গাইডলাইন 5টে ডিফারেন্ট গ্রুপের মেডিসিন রয়েছে, ওই সবগুলি মেডিসিন একই সঙ্গে স্টার্ট করতে হয়। আগে কী করা হতো, একটা মেডিসিন স্টার্ট করে 2 মাস ওয়েট করলাম, তারপর নেক্সট গ্রুপ অফ ড্রাগ অ্যাড করলাম। এখন 5টি গ্রুপ অফ ড্রাগ রয়েছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলো স্টার্ট করতে হবে, পারলে একই সঙ্গে স্টার্ট করতে হবে, প্রোভাইডেড পেশেন্টের বিপি ড্রপ না করে। আচ্ছা, যে কোনো বুকের ব্যথায় কি হার্ট ফেলিওর সিমটম হতে পারে কিনা? নো, বুকের ব্যথা যে কোনো কারণে হতে পারে। একটা 10 বছরের বাচ্চা ছেলে এলো, ও বললো যে ও বুকের ব্যথা, ওই এইজে যে কিনা চূড়ান্ত অ্যাক্টিভ এজ, বাচ্চাটা খেলাধুলো করছিল, সেটাতে হার্ট অ্যাটাক চূড়ান্ত রেয়ার। এবং হার্ট ফেলিওরের তো প্রশ্নই ওঠে না যে কিনা চূড়ান্ত অ্যাক্টিভ পিপল। তো বয়সটা কি কোনো মেনটেন করতে হবে বা বয়সের কোনো পাবন্দিকতা আছে কিনা এখানে? হার্ট ফেলিওর ইউজুয়ালি হয় অ্যাডাল্ট এজে, বলছি আমি কেননা রেয়ারলি হার্ট ফেলিওর খুব ইয়াং এজেও হতে পারে। যদি ওটা ইয়াং এজে হয় তাহলে ওটা একটা জেনেটিক কম্পোনেন্ট আছে ধরে নিতে হবে। যেমন মনে করুন আফ্রিকান আমেরিকানে হার্ট ফেলিওর ইয়াং এজে খুব কমন, কেননা ওদের মধ্যে কিছু জেনেটিক মিউটেশন ঘটে থাকে। ঠিক আছে, যেগুলোর কারণে ওদের হার্ট ফেলিওর হয়। তাছাড়া মনে করুন একটা টার্ম আছে কার্ডিওমায়োপ্যাথি, ওটাও হেরিডিটারি। মনে করুন বাবার থাকলে ছেলের থাকতে পারে, ছেলের থাকলে তারও ছেলের থাকতে পারে। ওই সমস্ত কেসে সেই ডিফেক্টিভ জিন নিয়ে যেহেতু ওরা জন্মায়, হার্টের মাসলগুলি ধীরে 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 আপনা থেকেই উইক হয়ে যায়, অন্য কোনো কোমরবিডিটি থাকুক আর না থাকুক। এটা বংশগত একটা পরম্পরা চলে আসছে। এটা ইন্ডিয়াতে রেয়ার আছে, কিন্তু রেয়ার সাউথ ইন্ডিয়াতে দেখা যায়। আচ্ছা, ইন্ডিয়াতে একটু ওল্ড এজের দিকে এই বিষয়টা প্রবণতাটা বেশি বলছে। হ্যাঁ, ইয়েস, ওল্ড এজের প্রবণতা বেশি। তার কারণ কি, ইন্ডিয়ার যে গড় আয়ু ওটা বেশি, 70। ঠিক আছে, তো আমরা যত বেশি দিন বাঁচি তত বেশি কোমরবিডিটি অ্যাকোয়ার করি ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো সেই থেকে যত বেশি কোমরবিডিটি আমরা অ্যাকোয়ার করি হার্টের ওপর তত বেশি কিন্তু ওটার ইল এফেক্ট আসে। আচ্ছা, তো ধীরে 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 হার্ট ট্যাকেল করতে পারে, যত একটা টু এ সার্টেন এক্সটেন্ট ট্যাকেল করলো, তারপর ইট গিভস আপ, এমন। আচ্ছা, আমরা দেখতে পাই যে হঠাৎ করে রাতে খাওয়া দাওয়া করলে ঘুম থেকে উঠে ব্যক্তিটা হার্ট অ্যাটাকে মারা গেল, এমন একটা বিষয় আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে হঠাৎ করে হচ্ছে। এটা কি সত্যি হঠাৎ করে হচ্ছে? না, এটা হঠাৎ করে হয় না অ্যাকচুয়ালি। হার্ট অ্যাটাকে অনেকে মারা যায়, সেটা হচ্ছে যদি মানে এক্সটেন্সিভ অ্যাটাক হয়ে যায়, মানে হার্টের মনে করুন মোর দেন 60% মাসল ওটা যদি ডেড হয়ে যায়। ওটা হার্টের ব্লক যে শুরু থেকে মানে মিডল এজ থেকে স্টার্ট হয় এরকম নয়। লেটেস্ট থিওরি অনুযায়ী ইট স্টার্টস ইভেন ওয়েন উই আর ইন দ্য উম্ব অফ আওয়ার মাদার। আমরা যখন আমাদের মায়ের জরায়ুতে থাকি তখন থেকে শুরু হয়, ধীরে 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 তারপর প্রকাশ পায়। আমাদের বয়সের একটা এফেক্ট আছে, কেননা মেডিসিন দিয়ে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি, সুগার, প্রেশার, কোলেস্টেরল, কিন্তু বয়স কন্ট্রোল করা আমরা এখনো শিখে উঠতে পারি। ঠিক আছে, বয়সের এফেক্টের কারণে ধীরে ধীরে যা কিছু ব্লক নিয়ে আমরা জন্মিয়েছি, কিছুটা ব্লক থাকে, ওটা ধীরে 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 বাড়তে থাকে। আর সকালের দিকে বিপি আমাদের সবসময় হাই থাকে, ওটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি, ওটা একটা প্রকৃতির নিয়ম, বুঝলেন, ওটাকে বলে সার্কেডিয়ান রিদম। ঠিক আছে, এই জন্য মোস্ট নাম্বার অফ স্ট্রোক এবং মোস্ট নাম্বার অফ হার্ট অ্যাটাকস টেক প্লেস ইন দ্য আর্লি মর্নিং আওয়ার্স, সকালের দিকে হয়। কেননা সকাল 4টে থেকে ভোর 4টে থেকে ভোর 8টের মধ্যে আমাদের হার্টের রেট সবচেয়ে হাই থাকে এবং বিপিও সবচেয়ে হাই থাকে। আচ্ছা, এই বিষয়টাকে আমি আরেকটা বিষয় যেটা জানবো, যে আপনি বললেন যে বিপিটা যখন হাই থাকে, লো বিপি যাদের আছে তাদের কি এই প্রবণতাটা থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। লো বিপি যাদের আছে ওদের জন্য ওটা আরও বেশি ডেঞ্জারাস। তার কারণ কেন বলছি, হার্টের
নিজস্ব ব্লাড সাপ্লাই হার্ট নিজেই করে। এখন যদি লো বিপি থাকে ব্লাড সাপ্লাইও কমে যায়, কেননা বিপি তো ব্লাড প্রেশারের যে প্রেশারটাই মানে ব্লাডকে মনে করুন ধাক্কা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সেই প্রেশারটাই যদি কম হয় পুরো বডিতে, বা হার্টও কম অ্যামাউন্টের প্রেশার জেনারেট করলো, তখন হার্টের নিজস্ব ব্লাড সাপ্লাই কমে যায়। আচ্ছা, সেক্ষেত্রে লো প্রেশার যাদের আছে ওদের রিস্কটাও বেশি, আরও বেশি ইনফ্যাক্ট বেশি থাকে। আমরা আরেকটা বিষয়, যেহেতু আমরা ত্রিপুরাবাসী, ত্রিপুরাতে থাকি, আমরা একটা বিষয় সবসময় লক্ষ্য করি কি, আমরা বেসিক্যালি আমরা কি করি, একেবারে এক্সট্রিম পয়েন্ট ছাড়া ডক্টরের কাছে যেতে চাই না। একটু বুক ব্যথা হলে চলে যাবে, গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, বা একটু মাথা ঘুরছে, হ্যাঁ এখন একটা ডিম সিদ্ধ করে খেয়ে নিলে বোধহয় ভালো হবে, একটা প্রবণতা। এগুলো হচ্ছে সুপারস্টিশন। একদম সুপারস্টিশন। ত্রিপুরা মানুষের মেইন প্রবলেম হচ্ছে গ্যাস। যে কোনো কিছু হলে আমরা ভাবি যে গ্যাসে, যেমন আমি কিছুদিন আগে একটা পেসমেকার করলাম, পেশেন্ট এইজড পেশেন্ট, এইজিংয়ের কারণে ওনা হয়েছে। আমার অনেক টাইম লাগলো ওদেরকে বোঝানোর জন্য যে যে হার্ট ব্লকটা হয়েছে ওটা গ্যাসের জন্য হয়নি, ওটা এজিংয়ের জন্য হয়েছে। সেই বিষয়টা, এই যে হার্ট অ্যাটাকের প্রবণতা বা হার্টের রোগী, আমি ছোটবেলা থেকে যেটা বললেন, একেবারে মায়ের গর্ভ থেকে হার্টের সমস্যা নিয়ে জন্ম গ্রহণ করছে, সেই ক্ষেত্রে আমরা এই প্রবণতাটাকে আরেকটু সচেতনভাবে কি করে এড়াতে পারি? প্রথম কথা আমাদের এই গুগল নলেজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে। আমরা সবকিছু হলেই প্রথমে গুগল করি, এখানে কি আছে, ও এরকম হয়েছে, আমারও এরকম হবে, এরকম আমরা ভাবি। ঠিক আছে। দ্বিতীয় জিনিস, যদি ইয়াং এজ থেকে নিজেকে অ্যাক্টিভ রাখা যায় তাহলে খুব ভালো। ডেইলি 30 মিনিটস অফ ব্রিস্ক ওয়াকিং মানে তাড়াতাড়ি হাঁটা, পার মিনিট 100 স্টেপস এরকম, অথবা আরও ইন্টেন্স যদি ওয়ার্কআউট করতে পারি তাহলে খুব ভালো হয়। তারপরে ফ্যাটি ফুড থেকে দূরে থাকা, যেটা মানে থিওরিটিক্যালি ইম্পসিবল আজকাল যুগে সবার জন্যই। ঠিক আছে। তারপর আমরা তো সবাই চব্য-চস্য লেজ্জ পেয় খেয়ে অভ্যস্ত, যেহেতু বাঙালি মানুষ আমরা। তারপর কোমরবিডিটির একটা এফেক্ট থাকে, কোমরবিডিটিগুলোকে মানে দমিয়ে রাখতে হয় মেডিসিন দিয়ে। যেমন হাইপারটেনশন থাকলে হাইপারটেনশনের মেডিসিন আপনি নিন, ডায়াবেটিস থাকলে ওটাকে আপনি কন্ট্রোল করুন। যারা একটু ওবিস পেশেন্ট, মানে যারা একটু স্থূলকায়, ও বডি ওয়েটটা বেশি, ওদেরকে ছোটোবেলা থেকেই দে শুড স্টার্ট ওয়ার্কিং আউট। কেন যদি ওদের ওয়েট কমানো যায় তাহলে ম্যাক্সিমাম কেসে ব্লাড প্রেশারও কমে যায়, নর্মালি এসে পড়ে। সেই যাদের হার্ট ফেলিওর হয়ে গেছে বা যারা বাইপাস করে নিয়েছেন, স্টেন বসিয়েছেন, তাদের ক্ষেত্রে কি ব্যায়াম বা কোনো এক্সারসাইজ করা যায়? ইয়েস, ধীরে ধীরে যখন ওদের হার্টের পাম্পিং ফাংশনটা মনে করুন আপ টু 50% এসে গেল, ধীরে ধীরে ওরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ স্টার্ট করতে পারেন। যদি 50% নাও হয়, আপ টু 40% হলেও আমরা ওদেরকে বলি ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যোগা করুন, মেডিটেশন করুন। কিন্তু চূড়ান্ত মানে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ ওরা করতে পারবেন না। জিমে গিয়ে ডাম্বেল বারবেল ওঠানো, ওটা ইম্পসিবল। আচ্ছা, কোন পর্যায়ে গেলে, মানে হার্ট ফেলিওরের কোন পর্যায়ে আসলে, যে আমি যে একটু আগে আপনি বললেন যে বাইপাস করেন, বাইপাস সার্জারি? না, বাইপাস সার্জারির ইন্ডিকেশন হচ্ছে হার্ট ফেলিওর নয়, বাইপাস সার্জারির ইন্ডিকেশন হচ্ছে হার্টের ব্লক। মনে করুন প্রথমে আমরা অ্যানজিওগ্রাম করে দেখি পেশেন্টের, মনে করেন কিছু পার্টিকুলার সিমটম থাকে, বুকে ব্যথা বা হাঁফানো, তারপর হচ্ছে অতিরিক্ত ঘাম ঝরা, টায়ার্ডনেস, এসব থাকলে যদি আমরা রুল আউট করতে পারি যে না এনার লাং প্রবলেম নেই, মেইনলি প্রবলেমটা হচ্ছে হার্টের, ওটা প্রথমে আমরা অ্যানজিওগ্রাম করে দেখি কোনো সার্টেন পার্সেন্টেজ অফ ব্লকেজ আছে কিনা। ওটা যদি না থাকে, মনে করুন ব্লকেজ থাকলো 40%, 50%, ওটা মেডিসিনে কভার হয়ে যায়, মেডিসিন দিই সেটাতেই। ওটাতে যে 40% যে কিছুদিন পর 20% হয়ে যাবে এমন নয়, 40%ই থাকে, সেটা বিশেষ বাড়তে পারে না। এই যে ওটা 40%টা 0% হয়ে যাবে না কখনোই, কিন্তু ওটা আর বাড়বে না, বা বাড়লেও খুব লো রেটে বাড়বে, কেননা বয়সের ইফেক্ট তো আমরা মানে দাবিয়ে রাখতে পারি না। ঠিক আছে। দ্বিতীয় জিনিস, যদি হার্ট অ্যাটাক হয়ে গেল মনে করুন পেশেন্টের, তখন সেক্ষেত্রে তো আর্জেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি করতেই হয়, বা অ্যাঞ্জিওগ্রাম করে আগে দেখি আমরা যে ওয়েদার ইট ইজ স্ট্যান্ডেবল, আমরা নিজেরা স্ট্যান্ড করতে পারবো কিনা, বা হাই রিস্ক অ্যাঞ্জিওপ্লাস্টিক কিনা। যদি হাই রিস্কের কেস হয়, অথবা যদি এমন সিগনিফিক্যান্ট এবং চূড়ান্ত ক্যালসিফাইড ব্লক থাকে যেটাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করাটা পসিবল না, তখন আমরা পেশেন্টকে বলি অ্যাঞ্জিওপ্লাস্টি তো আমাদের পক্ষে হলো না, এটা রিস্কি হয়ে যাবে, তো বেস্ট অ্যান্ড সেফেস্ট অপশন ইজ বাইপাস সার্জারি। আচ্ছা, সে বাইপাস সার্জারির হৃদযন্ত্রের যে ব্যর্থতা, বা এখন এই হৃদযন্ত্র কাজ করছে না, এটা কোন পর্যায়ে পেশেন্ট বুঝতে পারে? বা পেশেন্ট বুঝতে পারে না, পেশেন্টকে ওটা বোঝাতে হয়, কেননা উনি তো সিমটম নিয়ে আসেন, যেমন হাঁফানো, তারপর বুকে মাঝে মাঝে চিনচিন করে ব্যথা করা, এটিপিক্যাল চেস্ট পেইন যেটাকে বলি, বা বুকের ভেতরে পালপিটেশন মানে বুক দুপ করা, এগুলো ইত্যাদি। তখন এগুলো হলে আমরা ইসিজি ইকো করে দেখি যে প্রবলেমটা কোথায়, হার্টের না লাংসের।
হার্টের প্রবলেম হলে ওটা আমি তো আগে থেকেই বললাম যে ইজেকশন ফ্র্যাকশন মানে কত পার্সেন্ট ব্লাড হার্ট পাম্প করছে সেটার একদম। ভিত্তিতে আমরা দেখি যে এই তিনটে ক্যাটাগরির হার্ট ফেলিয়ারের মধ্যে কোনটাতে আছে পেশেন্ট। এখন একই পেশেন্টের তিনটে ক্যাটাগরি থাকতে পারে এবং একই সঙ্গে থাকবে না। মনে করুন এখন সে ধরে নিই ক্যাটাগরি এতে আছে, কয়েক বছর পরে ক্যাটাগরি বিতে গেল, কয়েক বছর ক্যাটাগরি সিতে যাবে, এরকম। সেই ক্ষেত্রে এই হার্ট ফেলিওর হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিজিজ। একজনের এখন হার্ট ফেলিওর হয়েছে, ওটা যে আর কোনোদিন ইমপ্রুভ হবে না এমন নয়। হার্ট ফেলিওর যখন ইমপ্রুভ হয়ে যায় না, তখন ওটাকে আমরা বলি হার্ট ফেলিওর উইথ ইমপ্রুভড ইজেকশন ফ্র্যাকশন। সেক্ষেত্রে ডায়াগনোসিসটা একটু চেঞ্জ হয়, মেডিসিনগুলো একটু কমে যায় নাম্বারে, কিন্তু মেডিসিন খেতে হয়। রেগুলার ডক্টরের টাচে থাকা প্রয়োজন। হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, এই যে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়, সেটার জন্য এটা কি একটা সীমা থাকে যে এত বছরের একটি সময়সীমা থাকে, বা যেটা আমরা ওয়ারেন্টি বলে থাকি? কি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা, ট্রান্সপ্লান্টেশন? একদম। ট্রান্সপ্লান্টেশন, হার্ট ট্রান্সপ্লান্টেশন ইন্ডিয়াতে ইদানিং হচ্ছে, যথেষ্ট ভালো করেই হচ্ছে, কিন্তু রেয়ার। হ্যাঁ, কোনো কিছু কিছু সেন্টার্স অফ এক্সিলেন্স আছে পুরো ইন্ডিয়াতে, ওগুলোতেই হয়। ওটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন মনে করুন একজন মানুষের যদি এক্সপেক্টেড লাইফ স্প্যান, ইট হ্যাজ টু বি মোর দেন 6 ইয়ার্স। যদি খুব বৃদ্ধ মানুষ হয় না, বৃদ্ধ রোগী, আপনি জানেন যে, আমি না বললেও আপনি জানেন যে উনি বেশি দিন বাঁচবে না। ওনার ক্ষেত্রে এত হাই এবং প্রিমিয়াম একটা সার্জারি করে কোনো লাভ নাও হতে পারে। ম্যান পাওয়ার ইনভলভমেন্ট, তারপর টাকার খরচ এবং অনেক কিছু খরচ আছে না। তো শুধু টাকার খরচ নয়, তো একটা মানুষের ইমোশন, ওদের কত আশা, যদি মানুষটা এত বছর নাই বাঁচে। কেননা আপনি যদি 80 বছর বয়সে হার্ট ট্রান্সপ্লান্টেশন করান, এমন তো নয় যে মানুষটা 150 বছর অবধি বাঁচবে, ঠিক না? আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে ছোট বাচ্চারা একেবারে জন্ম, আপনি বললেন একটা মায়ের গর্ভ থেকে ডিজিজ, কিছু হার্টে ফুটো দেখা যায়, সেটা কেন হয় একেবারে এত ছোট বয়সে? সেটা হার্ট শুধু একটা সেল থেকে হয় না, বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু সেল এসে ওগুলো একটার সাথে একটা এভাবে জোড়া লাগে, ঠিক আছে? কোনো জেনেটিক কারণে যদি ঠিকমতো জোড়া না লাগতে পারে, মনে করুন এই দুটো পার্ট এভাবে জোড়া লাগবে, এটা যদি না লাগতে পারে, এখানে এসে আটকে গেল এই দুটো পার্ট, এই জায়গাটায় ফুটো রয়ে গেল, এরকম হয়। সেগুলো থেকেও ইন দি লং রান যদি আনট্রিটেড থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু হার্ট ফেলিওর হয়ে যায়। কেননা এই ফুটো দিয়ে এক্সট্রা ব্লাড আসছে, এই ফুটোটা নর্মাল নয়, অ্যাবনর্মাল। সুতরাং এই ফুটোটা তো থাকার কথা ছিল না, যেহেতু আছে ওটা দিয়ে ব্লাড পাস করছে। সেই ব্লাড যেটা পাস করছে ওইটা হার্টের জন্য একটা অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ ব্লাড, ঠিক আছে? এক্সট্রা হলে ব্লাড, এই এক্সট্রা ব্লাড ইন দি লং রান হার্ট ট্যাকেল করতে পারে না। আচ্ছা, তাই ধীরে 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 এটা বড় হয়ে যায় এবং অ্যাট লাস্ট ইট গিভস আপ। সেক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা কতটুকু? মৃত্যুটা ছোটোবেলায় হয় না ইউজুয়ালি, হ্যাঁ, আনলেস এটা চূড়ান্ত সিভিয়ার, বুঝলেন? মৃত্যুটা হয় বৃদ্ধ বয়সে, যদি বা মিড অ্যাডাল্ট এজে, কেননা হার্টটা ধীরে 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 ফেইল্ড হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে রোগীর ইমপ্রুভমেন্ট হয় না, রোগীর ইভেন গ্রোথও হয় না। কেননা হার্টের কাজ হচ্ছে পুরো বডিতে ব্লাড সাপ্লাই করা, ব্লাডের কাজ হচ্ছে পুরো বডিতে অক্সিজেন এবং নিউট্রিশন নিয়ে যাওয়া। আলটিমেটলি যেহেতু হার্ট পাম্প করতে পারছে না এডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড, নিউট্রিশন এবং অক্সিজেন পুরো বডির অর্গানে ঠিকমতো করে পৌঁছতে পারে না, তো গ্রোথটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। ধীরে ধীরে পেশেন্টটার মানে কোয়ালিটি অফ লাইফ পুয়ার হয়ে যায়। আর যাদের হার্ট ফেলিওর হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের মৃত্যুর সম্ভাবনা কতটুকু? হার্ট ফেলিওরে মৃত্যুর সম্ভাবনাটা আছে। মনে করুন প্রিজার্ভড ইজেকশন ফ্র্যাকশন যদি বলি, মানে ব্লাড ঠিকমতো করে পাম্প করা যাচ্ছে হার্ট দিয়ে, কিন্তু হার্ট এনাফ অ্যামাউন্টের ব্লাড রিসিভ করতে পারছে না, সেই ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা 10 বছরে 50%। আচ্ছা, হ্যাঁ, 10 বছরে 50% ইফ নট ট্রিটেড, ঠিক আছে? এবং হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনে কারণটা যদি ট্রিটমেন্ট মানে ট্যাকেল না করা হয়, যদি যে কারণে এটা হচ্ছে, তাহলে হার্ট 10 বছরের মৃত্যুর সম্ভাবনা 60 to 70%। আচ্ছা আচ্ছা, হার্ট ফেলিওর কি একেবারে মেডিসিন দিয়ে, ড্রাগ ইনজেক্ট করে কি এটা একেবারে নির্মূল করা সম্ভব? নির্মূল করা তো সম্ভব নয়, নির্মূল করা সম্ভব নয়, কন্ট্রোলে রাখা সম্ভব। আচ্ছা, নির্মূল করা সম্ভব হচ্ছে, এটা হচ্ছে এমন একটা কনসেপ্ট, আমি কিছুদিন মেডিসিন খেলাম, তারপর আর কোনোদিন আমার মেডিসিন খেতে হলো না, ঠিক আছে? সেটা পসিবল নয় আজকের যুগে, টিল টুডে ওটা পসিবল নয়। মেডিসিন খেতে হবে, মেডিসিন খেতে হবে। সেই মেডিসিনের কারণেই কিন্তু পেশেন্টের হার্টের কন্ডিশন স্টেবল হয়ে থাকবে। আচ্ছা, বাইপাস সার্জারি করার পরেও কি মেডিসিন নেওয়া জরুরি? ইয়েস,
ইয়েস কন্টিনিউ ইয়েস কন্টিনিউ মেডিসিন খেতে হবে। খেতে হবে। ইয়েস কন্টিনিউ মেডিসিন খেতে হবে। তার কারণ কি, যাদের বাইপাস করা হয় এমন তো নয় যে ওদের ওই পার্টিকুলার জায়গাতেই ব্লক ছিল, অন্যত্রও তো ব্লক ছিল নিশ্চয়ই, ওগুলোর জন্য মেডিসিন দেওয়া হয়। তো যদি মেডিসিন না খায় পেশেন্ট, ওই ব্লকগুলো যেগুলি আগে নন সিগনিফিকেন্ট ছিল, মনে করুন 50% 40%, ওগুলো ধীরে 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 বাড়তে থাকে। আচ্ছা, যাদের আমি দেখেছি আমার ফ্যামিলিতে আছেন বাইপাস সার্জারি হয়েছে, বলছে বাম হাতটা একটু কম মানে শক্তি পাচ্ছে, আগের মতো সে জোরটা নেই, এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে কেননা বাইপাস করা হয়। বাইপাস কথার অর্থ কি, মনে করুন আপনি আগরতলা থেকে উদয়পুর যাবেন, রাস্তাটা ব্লক, আপনি অন্য কোনো রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন, মানে আপনি মেইন রাস্তাটাকে বাইপাস করলেন। বাইপাস সার্জারিতেও সেম কনসেপ্ট ইউজ করা হয়। আমাদের হার্টটা ঠিকমতো করে নিজেকেই নিজে ব্লাড দিতে পারছে না, সেই ক্ষেত্রে হার্টের যে রক্তনালীটাতে ব্লক রয়েছে, যে পার্টিকুলার পার্টটাতে ব্লক রয়েছে, ওই পার্টিকুলার পার্টটাকে বাইপাস করি। কী করে বাইপাস করি? আমাদের হাতের একটা রক্তনালী কেটে ওটার সঙ্গে জুড়ে দেওয়া হয়, সেজন্য হাতের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যায়। আচ্ছা, সেই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় বাইপাসের পর বাঁদিকের লেফট আপার আর্মে মানে জোর কম পায় রুগীরা, ব্যথা করতে পারে, ঠিক আছে, বা হাত এভাবে ওঠাতে গেলে ওদের একটু টায়ার্ড লাগে। একদম একদম। আর সেই বাইপাসের ক্ষেত্রে কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই বাইপাসটা আবার পুনরায় করতে হচ্ছে? না, আনলেস বাইপাসটাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে, রোগী যদি ঠিকমতো করে মেডিসিন না খায়, অথবা রোগীকে কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয়, ওগুলো যদি উনি না মেনে চলেন, বা স্মোকিং যদি কন্টিনিউ রাখেন রোগ, তাহলে এটা হতে পারে। ইভেন যে বাইপাস ট্র্যাকটা ওটা নিজেই আবার বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দুটো অপশন আছে, একটা হচ্ছে সেই বাইপাস ট্র্যাকের মধ্যে আবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা যায় এটা, অথবা আবার বাইপাস করতে হয়। আবার বাইপাস করা খুব একটা মানে হারকিউলিয়ান টাস্ক, এবং ওটাতে কোয়ালিটি অফ লাইফ উইল বি মোর পুয়ার। আচ্ছা, বাইপাস সার্জারি করার পূর্বে যখন কারোর হাতের সমস্যা ধরা পড়লো, সেক্ষেত্রে আপনারা কি কি যে পন্থাগুলো বা যে টেস্টগুলো করে থাকেন এই বিষয়ে কিছুটা বলুন। প্রথমে তো ইসিজি করা হয় হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেখার জন্য। ওটাতে আমরা বুঝতে পারি হার্টের কোনো চেম্বার এনলার্জড কিনা, বা হার্টের মধ্যে ঠিকমতো করে ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলো কাজ করছে কিনা। এমন পেশেন্টও আছে যাদের বাইপাস এবং পেসমেকার একসঙ্গে লাগে, ওদের এই জন্য করতে হয় এটা। তারপরে ইকোকার্ডিওগ্রাফি করে আমরা দেখি, কনফার্ম করি, ইসিজির ফাইন্ডিংগুলো কনফার্ম করি যে কোন চেম্বারটা বড়। হার্টের মধ্যে 4টে চেম্বার রয়েছে টোটাল। তারপরে ভালভ আছে, 4টে, ওগুলো ঠিকমতো কাজ করছে কিনা, কেননা ওগুলো যদি ঠিকমতো কাজ না করে, মনে করুন ভালভের মধ্যে যদি লিক থাকে, রিগার্জিটেশন যেটাকে বলি আমরা, ওটা যদি সিভিয়ার হয়, তাহলে বাইপাস সার্জারি এবং ভালভ রিপ্লেসমেন্ট একই সঙ্গে করতে হয়। আচ্ছা, ঠিক আছে, না হলে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভ করে না, ঠিক আছে। তারপর এক্সরে আছে, এক্সরের মধ্যে দেখতে হয় যে হার্টের সাইজ এবং লাংসের কোনো প্যাথোলজি আছে কিনা। যদি হার্ট ছাড়াও অন্য কোনো অর্গ্যানের মধ্যেও প্যাথোলজি থাকে বা রোগ থাকে, মানে পোস্ট অপারেটিভ আউটকাম উইল নট বি অপটিমাম। আচ্ছা, বুঝলেন? এগুলো সব ট্রিটমেন্ট আইএলএস এ পাওয়া যাচ্ছে? হার্ট ট্রান্সপ্লান্টেশন হচ্ছে না এখন, বাইপাস হচ্ছে এবং অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে 24/7। ইনফ্যাক্ট আইএলএস আগরতলায় মানে একমাত্র সেন্টার পুরো স্টেটে যেখানে 24/7 পিসিআই হচ্ছে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, যেটাকে আমরা প্রাইমারি পিসিআই বলি। উইদিন 12 আওয়ার্স ওটা করতে হয়। মনে করে আপনার কোনো একজন মানুষ, মিস্টার এ, ওনার হার্ট অ্যাটাক হলো, 3 ঘন্টার মধ্যে পেশেন্টকে নিয়ে আসা হলো আইএলএসে, আই এম দেয়ার টু হেল্প হিম আউট। একদম। আচ্ছা, মানুষের মধ্যে কিন্তু হার্ট অ্যাটাক বা যে কোনো অ্যাটাক নিয়ে একটা ভয়ভীতি এখনো কাজ করছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে সব অ্যাটাক কিন্তু সমান নয়। তো আপনি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর নিয়ে যে মানুষের ভয়ভীতি বা কতটুকু সচেতন হওয়া দরকার, বা কত সময়ের মধ্যে ডক্টরের ট্রিটমেন্ট পাওয়া দরকার? অ্যাজ সুন অ্যাজ পসিবল। কেননা যদি হার্ট অ্যাটাক, যদি বুকের মধ্যে যে কোনো প্রবলেম থাকে, আপনার যদি সাডেন অনসেট, মনে করেন আপনি খাচ্ছেন, বুকে ব্যথা ফিল হচ্ছে, কোথাও যাচ্ছেন বুকে ব্যথা ফিল হচ্ছে বা আনইজি ফিল হচ্ছে, ধরে নিই অনেকে ব্যথাটা কীরকম সেটা এটা এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল একজন কার্ডিওলজিস্টের অ্যাটেনশন বা মেডিকেল হেল্প সিক করা উচিত। কেননা ওটা যদি হার্টের প্রবলেম না হয়, বাকি যে কোনো অর্গ্যানের প্রবলেম হোক, সেটা তুচ্ছ হার্টের প্রবলেমের কাছে। কেননা হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের ট্রিটমেন্ট আছে, এবং হার্ট অ্যাটাক হলে এটার এমার্জেন্সি ট্রিটমেন্ট করাতে হয়। বাকি যদি গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে, ওটাতে আপনার কিচ্ছু হবে না, আপনি কিছুটা দিন আনইজি ফিল করবেন, ব্লোটিং থাকবে, ঢেকুর উঠবে, কিন্তু ওটাতে আপনি মারা যাবেন না। কিন্তু হার্ট অ্যাটাক ইজ ডেডলি। যতজন ডক্টর আমাদের এখানে এসেছেন সকলেই বলেন যে ফুল বডি চেক আপ একটা প্রয়োজন, একটা বয়সের পর সকলে চেক আপ করা প্রয়োজন। সেক্ষেত্রে কি হার্টের যে সুস্থতা কতটুকু সেটা জানাও কি জরুরি? ইয়েস, ওটার মধ্যে ইনক্লুডেড থাকে ইউজুয়ালি সমস্ত হসপিটালে ফুল বডি চেক আপ কিছু প্যাকেজ থাকে, ওগুলোর প্রত্যেকটাতে হার্ট
হার্টের ওভারঅল চেক আপটা ইনক্লুডেড থাকে, ওটা জরুরি করে নেওয়াটা জরুরি। কোন বয়সের পর মানুষের এই যে ফুল বডি চেক আপটা প্রয়োজন? এরকম কোনো পার্টিকুলার বয়স নেই, বাট আমার সাজেশন যে মিড এজ, ধরুন আফটার 35 এটা করে নেওয়া উচিত। এটাকে প্রতি বছর করানো জরুরি? ওয়ান্স ইন আ ইয়ার এটা করে নিলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে যারা একেবারে ইয়ং এজ বা এখন যেহেতু আমরা একেবারে একটা যান্ত্রিকভাবে জীবনযাপন করছি, সকালে ঘুম থেকে ওঠা, কাজ আর টাকা আর একটা নির্দিষ্ট সময়সীমা একটা প্রতিষ্ঠানকে দেওয়া বা কাজের উদ্দেশ্যে রওনা হওয়া, সেক্ষেত্রে যে একটা হাইপার টেনশন থাকে, সেটা কি হার্ট ফেলিওর কোনো কারণ হতে পারে? সেটা থেকে হাইপার টেনশন হয়, সিস্টেমিক হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের প্রবলেম হয়। কেননা মনে করুন আপনি একটা সংস্থায় কাজ করেন, আপনার বস আপনার উপর সবসময় ক্ষেপে থাকে, আপনি আপনার জুনিয়রদের উপর ক্ষেপে থাকবেন, এটাকে বলা ধীরে ধীরে আপনি টাইপ এ পার্সোনালিটি হয়ে যাবেন। টাইপ এ পার্সোনালিটি মানে কি? এ ফর অ্যাংশাস। আপনি সবসময় অ্যাংশাস থাকবেন, আপনার মেজাজটা চিড়চিড়ে হয়ে থাকবে, আপনি যাকে সামনে পাবেন ওকে দেখেই বকাবকি শুরু করবেন। কিন্তু এতে কি আপনি নিজেকেও নিজের স্ট্রেস দিচ্ছেন, অন্যদের তো দিচ্ছেনই, নিজেকেও নিজের স্ট্রেস দিচ্ছেন। ধীরে ধীরে আপনার বডিতে একটা জিনিস আছে কিছু ক্যাটিকোলামাইন্স, ওগুলো বাড়ছে, তারপরে ওইটার কারণে আপনার বিপি বাড়ছে, ব্লাড প্রেশার বাড়ছে, হার্ট ধীরে ধীরে থিক হয়ে যাবে। হার্টের নর্মাল থিকনেস যদি এতটুকু থাকে, ধীরে ধীরে ওটা এতটুকু থিক হয়ে যাবে। এটা ভালো নয়, ঠিক আছে? এটা হলে কি হয় যে হার্টের ভিতরেগুলি দিয়ে যে রক্তনালী যাচ্ছে ওগুলো বেশি কম্প্রেস হবে, ঠিক আছে? শুধু তাই নয়, হাইপারটেনশন ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক ইন দি লং রান। ধীরে ধীরে হার্টের মধ্যে ব্লক আসে নতুন করে, যাদের ছিল না মনে করুন আগে, সেই কাজের চাপে পড়ে ওদের এরকম হয়, এরকম হয়ে যাচ্ছে। যেহেতু আমরা একটা স্ট্রেসফুল লাইফ লিড করছি, বা খাওয়া দাওয়া তো একেবারে বলিয়ে লাভ নেই, এর মধ্যে আবার এনভায়রনমেন্ট একটা পলিউশন আছে, সেটাও কি হার্ট ফেলিওরের একটা কারণ? ইয়েস। এটা কি করে আমি বলে দিচ্ছি। মনে করুন আপনি গ্রামের বাড়িতে গেলে দেখতে পাবেন যে ওরা মাটির চুলো ইউজ করে, ঠিক আছে, কয়লার চুলো ইউজ করে। ওটা থেকে যে ধোঁয়াটা হচ্ছে, দ্যাট ইজ রিচ ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। ওগুলো আমার ভেতরে যায়, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই, কার্বন মনোক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে, ওগুলো আমাদের লাংসে যায়, আলটিমেটলি ওগুলো আমাদের রক্তে যায়, ধীরে ধীরে আমাদের হার্টে গিয়ে হার্টের পাম্পিং ফাংশনটাকে ধীরে 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 রেস্ট্রিক্ট করে দেয়। আলটিমেটলি ধীরে ধীরে নতুন করে ব্লক ক্রিয়েট করে। সেই ব্লকের কারণে হয় আপনার হার্ট অ্যাটাক হতে পারে ইন দি লং রান, অথবা হার্ট ফেলিওর হতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি আসলেন। আমাদের যেহেতু সময়সীমা একেবারে সীমিত, কিন্তু আরও কথা বলার আছে, আগামীতে আবারও কথা বলবো এই বিষয় নিয়ে, আরও বিস্তারিত জানার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, আপনি আসলেন। অনেক অনেক একদম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডক্টর যে নীলাঞ্জন মজুমদারের সাথে, যিনি কিনা আইএলএস কর্মরত কার্ডিওলজি ডিপার্টমেন্টে। আমরা এতক্ষণ কথা বলে হার্ট সম্বন্ধীয় বিভিন্ন তথ্য জানতে পেরেছি, এবং কী কী প্রতিকার করা প্রয়োজন, কী কী ট্রিটমেন্ট রয়েছে, এবং কতটুকু সচেতন হওয়া আমাদের প্রয়োজন, সে সবগুলো বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি আপনাদের মধ্যে। আপনারা আগামীতেও ভালো থাকবেন, এভাবে আমাদের সাথে জুড়ে থাকবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।